চলে এসেছি আমরা অনুপাত সমানুপাতের পার্ট 2 এর সেকেন্ড ক্লাস নিয়ে। ঠিক আছে, আগের ক্লাসে আমাদের 8 পর্যন্ত হয়েছিল, এবার আমরা এখানে 9 থেকে শুরু করব। ঠিক আছে, করি তাহলে শুরু করি। দেখো নয় থেকে হবে। দেখো 9 নাম্বার কি বলেছে, বলছে একটি 3 অঙ্কের সংখ্যা এমন যে তার একক অঙ্ক, দশক অঙ্ক এবং শতক অঙ্কের অনুপাত 1:2:3। এই সংখ্যার এবং এর অঙ্কগুলির ক্রম উল্টে দিলে প্রাপ্ত বিপরীত সংখ্যাটির যোগফল হয় 1332। তাহলে সংখ্যাটি কত? কি বলেছে স্যার? আচ্ছা ধরো আমি যে কোনো একটা 3 অঙ্কের, আমি এটা তো বুঝে গেছি, আমাকে কোশ্চেনে বলেছে 3 অঙ্কের সংখ্যার কথা, মানে আমাকে 3 অঙ্কের সংখ্যা নিয়ে কাজ হবে। আচ্ছা যে কোনো আমি একটা 3 অঙ্কের সংখ্যা লিখছি, ধরো 363 লিখলাম। আমি বলছি আমি এই সংখ্যাটাকে বানাতে পারি কিভাবে? অঙ্ক দিয়ে। দেখো তো, এই যে প্রথমে রয়েছে ডান দিক থেকে প্রথমে, এটাকে বলা হয় একক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হয় দশক স্থানীয় অঙ্ক, এটাকে বলা হয় শতক স্থানীয় অঙ্ক। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি না, দেখো তো শতক স্থানীয় যে অঙ্কটা আছে, আচ্ছা এখানে আমি একটু চেঞ্জ করে দিই, নাহলে বুঝতে অসুবিধা, আমি 4 করে দিলাম। শতক স্থানে যে অঙ্কটা রয়েছে তার সাথে আমি 100 গুণ করব, শতক স্থানের অঙ্কটার সাথে আমি 100 গুণ করব, যোগ দশক স্থানে যে অঙ্কটা রয়েছে তার সাথে আমি 10 গুণ করব, 10 হয়ে গেল, যোগ একক স্থানে যে অঙ্কটা রয়েছে তার সাথে আমি 1 গুণ করব। দেখো তো এটা করলে এটা হয়ে যায় না? 3 × 100 করলে 300, প্লাস 6 × 10 করলে 60, প্লাস 4 × 1 করলে 4, তাহলে যোগ করলে দেখো তো 364 হলো। তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে স্যার, শতক স্থানীয় অঙ্কের সাথে 100 গুণ, যোগ দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, যোগ একক স্থানীয় অঙ্কের সাথে 1 গুণ করলে আমি 3 অঙ্কের সেই সংখ্যাটা পেয়ে যাব। আচ্ছা এবার তাহলে আমি অঙ্কটাতে আসি। কি বলেছে অঙ্কে? বলছে 3 অঙ্কের একটা সংখ্যা আছে, এমন ভাবে আছে যাদের একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্কের অনুপাত 1:2:3। 1:2:3। এটা একক স্থানীয় অঙ্ক, এটা দশক স্থানীয় অঙ্ক, এটা শতক স্থানীয় অঙ্কের অনুপাত। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি না, দেখো তো শতক স্থানীয় অঙ্কটা কত হতে পারে? 3 × 100। এবার যেহেতু আমি এক্সাক্ট ভ্যালু জানি না, এটা অনুপাতে দেওয়া আছে, আমি একটা এক্স ধরে নিলাম। ঠিক আছে, একই রকম ভাবে এটা হচ্ছে দশক স্থানীয় অঙ্ক, তাহলে 2x ধরলাম, এর সাথে কত গুণ হবে? 10 গুণ হবে। একই রকম ভাবে এটা একক স্থানীয় অঙ্ক, তাহলে এর সাথে শুধু কিছু গুণ হবে না, মানে 1 গুণ হবে, হয়ে গেল। তাহলে কত দাঁড়ালো দেখো তো, 300x প্লাস 20x প্লাস x সমান কত হচ্ছে? 321x। তাহলে আমার সংখ্যাটা দাঁড়ালো 321x। যদি এই রেশিওতে থাকে তাহলে আমার সংখ্যাটা 321x হবে। x এর ভ্যালু যে কোনো কিছু হতে পারে, 1 2 3 4 কিছু একটা হবে। এবার কি বলেছে? এই সংখ্যা এবং এর অঙ্কগুলির ক্রম উল্টে দিলে, ক্রম উল্টে দেওয়া মানে কি? যেটা একক স্থানীয় ছিল ওটা চলে গেল শতকে, শতকেরটা চলে আসলো এককে, মানে স্যার এটাকে অনুপাতটাকে উল্টে দেব। 1:2:3 আছে, এই অনুপাতটা উল্টে গিয়ে ক্রম উল্টে যাওয়া মানে কি? উল্টে যাবে, তাহলে 3:2:1 হয়ে যাবে। এককেরটা চলে গেল শতকে, শতকেরটা চলে আসলো এককে। ঠিক আছে, ক্রম উল্টে দিলাম, 1:2:3 ছিল, এটাকে 3:2:1 করে দিলাম। তাহলে এবার সংখ্যাটা কি হবে দেখো তো, এটা একক স্থানীয় সংখ্যা, এটা দশক স্থানীয় সংখ্যা, এটা শতক স্থানীয় সংখ্যা। তাহলে আমরা কি করব? শতক স্থানীয় সংখ্যা কত আছে? 1, তাহলে x গুণ করে দিলাম, ইন্টু এর সাথে 100 যাবে, প্লাস দশক স্থানীয় সংখ্যা 2 আছে, তাহলে 2x, এর সাথে কত যাবে? 10 যাবে। একক স্থানীয় সংখ্যা কত আছে? 3, তাহলে এর সাথে 3x হয়ে গেল। কত দাঁড়ালো? 100x 20x, 120x প্লাস 3 123x। ঠিক আছে, তাহলে অরিজিনালি সংখ্যাটা কত ছিল? 321x,
এখন কত দাঁড়ালো 123x। বলছে তাহলে এই অরিজিনাল সংখ্যাটা এবং এই অঙ্কগুলোর ক্রম উল্টে দিলে যে বিপরীত সংখ্যাটি দাঁড়ায় তাদের যোগফল 1332। তার মানে এই দুটোর যোগফল 1332 না? সংখ্যাটা অরিজিনাল সংখ্যা এবং তার ক্রমকে উল্টে দিলে যে সংখ্যাটা দাঁড়ায় তাদের যোগফল 1332। তাহলে আমি বলতে পারি না এই দুটোর যোগফল 1332? তাহলে আমি এখান থেকে বলতে পারি স্যার মুছে দিলাম এই দুটোর যোগফল 1332, তাহলে আমি এটাকে মুছে দিই। দেখো তো তাহলে আমার কি দাঁড়ালো, দাঁড়াচ্ছে 321x প্লাস 123x সমান হচ্ছে 1332। ঠিক আছে, তাহলে এই দুটোকে যোগ করে দিই। যোগ করলে কত হবে? 3 একে 4 হলো, 2 2 এ 4 হলো, 3 একে 4 হলো, 444x সমান 1332 হচ্ছে। একবারে দেখো কাটা যাচ্ছে, 444 দিয়ে একবারে কেটে দিই। 3 4 এ 1200 আর 44 3 44 এ 132, তাহলে 1332। তার মানে x এর ভ্যালু 3 কেটে দিলাম। তাহলে আমার দাঁড়ালো x এর ভ্যালু কত দাঁড়ালো? 3 দাঁড়ালো। x এর ভ্যালু 3 দাঁড়ালো। আমাকে কি বের করতে দিয়েছে স্যার? আমাকে বের করতে দিয়েছে তাহলে সংখ্যাটি কত? সংখ্যাটি কত ছিল? অরিজিনালি 321x ছিল। তাহলে সংখ্যাটা কত হবে? x এর ভ্যালু যদি 3 হয় তাহলে অতএব সংখ্যাটা কত হবে? তাহলে সংখ্যাটি কত হবে? 321x। x এর ভ্যালু কত? কত x এর ভ্যালু? x এর ভ্যালু 3, তাহলে আমি 3 বসিয়ে দিলাম। তাহলে ইকুয়াল টু 3 একে 3, 3 2 এ 6, 3 3 এ 9। তাহলে আমার সংখ্যাটা কত দাঁড়ালো? 963। আমার অ্যান্সার হয়ে গেল 963। দেখো অপশন আছে, হ্যাঁ অপশন ডি 963। বোঝা গেল স্যার কি বলেছে? আবার একবার বলে দিচ্ছি। বলছে একটি 3 অঙ্কের সংখ্যা এমন যে তার একক স্থানীয় অঙ্ক, দশক স্থানীয় অঙ্ক এবং শতক স্থানীয় অঙ্কের অনুপাত 1:2:3। যদি তাই হয় তাহলে আমি আমার নিয়ম কি? শতক স্থানে যে আছে তার সাথে 100 গুণ করে দিব। শতক স্থানে কত ছিল? 1:2:3, মানে 3 ছিল, তাহলে 3 এর সাথে 100 গুণ করে দিলাম। যেহেতু অনুপাতে আছে ওই জন্য আমি একটা x নিচ্ছি, তাহলে 3 100 300x প্লাস দশক স্থানীয়ের সাথে 10 গুণ, তাহলে 2 ছিল, তাহলে হয়ে গেল 20, একটা x নিলাম 20x। একক স্থানীয়ের সাথে 1 গুণ, তাহলে কি ছিল? 1 ছিল, তাহলে শুধু x হয়ে গেল। যোগ করলে হয় 321x। তাহলে আমি বুঝে গেলাম সংখ্যাটা হচ্ছে 321x। আচ্ছা, এবার বলছে এই ক্রমটাকে উল্টে দিই। তাহলে 1:2:3 ছিল, উল্টে দিলে 3:2:1 হয়ে যাবে। তার মানে এখন একক স্থানীয় অঙ্ক 3, দশক 2 আর শতক হচ্ছে 1। তাহলে এবার সংখ্যাটা কত হবে? তাহলে শতক স্থানীয় অঙ্কের সাথে 100 গুণ, তার সাথে একটা x দিলাম 100x প্লাস দশক স্থানীয় অঙ্কের সাথে 10 গুণ, তাহলে 2x × 10। একক স্থানীয় অঙ্কের সাথে তাহলে শুধু 1 গুণ হবে, তাহলে 3x হয়ে গেল। তাহলে যোগ করলে কত হয়? 123x। কোশ্চেনে বলেছে এই দুটোর যোগফল, এই সংখ্যাটা এবং উল্টে দেওয়ার পর যে সংখ্যাটা দাঁড়ালো তাদের যোগফল 1332। তাহলে এই দুটোর যোগফল 1332, এখান থেকে x এর ভ্যালু বেরিয়ে গেল 3। আমাকে বের করতে বলেছে কি সংখ্যাটি কত? সংখ্যাটি কত ছিল? 321x ছিল। তাহলে x এর ভ্যালু যদি 3 হয় তাহলে সংখ্যাটা কত হবে? 321 × 3, তাহলে কত হলো স্যার? 963। অ্যান্সার হয়ে গেল 963। ঠিক আছে, বোঝা গেল? পরের অঙ্কে আসি। তবে পরের অঙ্কে আসি। দেখো 10 নম্বর অঙ্ক কি বলেছে? 8 + 4√2 এবং 6 - 3√2 মধ্যে গড় আনুপাতিক কত? মানে গড় অনুপাত কত? দুটো সংখ্যা দেওয়া আছে, একটা দেওয়া আছে 8 + 4√2 আর একটা দেওয়া আছে 6 - 3√2। 6 - 3√2, এই দুটোর গড় অনুপাত বের করতে বলেছে, মিন প্রপোর্শন বের করতে বলেছে। আমরা শিখেছিলাম না মিন প্রপোর্শন মানে কি হবে? দুটো সংখ্যা a আর b যদি দেওয়া থাকে এদের গড় অনুপাতিক বা মিন প্রপোর্শন মানে হচ্ছে কত? √ab। আমরা শিখেছিলাম একদম ফার্স্ট ক্লাস বা সেকেন্ড ক্লাসে যে a আর b দুটো সংখ্যা থাকলে এদের মিন প্রপোর্শন বা সমানুপাতিক, গড় সমানুপাতিক কত হয়? √ab। তাহলে এখানেও দুটো সংখ্যা দেওয়া আছে, এদের মিন প্রপোর্শন কি হবে? √, এই দুটোর গুণফল। তাহলে 8 + 4√2 × 6 - 3√2। ঠিক আছে, গুণ করে দিই স্যার, গুণ করি। 8 দিয়ে গুণ করছি 6 কে,
স্যার এটা গুণ কিভাবে করতে হয়? একবার 8 দিয়ে দুটোকে গুণ করব, আবার 4√2 দিয়ে দুটোকে গুণ করব। প্রথমে 8 দিয়ে করি, 8 দিয়ে 6কে গুণ করলে 6 8 48। দেখো এখানে মাইনাস আছে, 8-এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, ভুল করবে না কিন্তু সাইন বসাতে হবে, এটা ভুলে যাও, এটার কথা ভুলে যাও। 4√2 আমি 8 দিয়ে গুণ করছি, 8 দিয়ে 6কে গুণ করলাম 48, প্লাসে মাইনাসে মাইনাস, 8 দিয়ে 3√2কে গুণ করছি, 3 8 24√2। 8-এর কাজ তো হয়ে গেল, এবার আমি 4√2 দিয়ে গুণ করব। দেখো 4√2 দিয়ে এবার 6কে গুণ করছি, প্লাস আছে প্লাস দিলাম, প্লাসে প্লাসে প্লাস দিয়ে দিলাম, 4 6 24, √2 আছে √2 বসিয়ে দিলাম। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, 3 4 12, আর √2 গুণ করলে একটা 2 হয়ে গেল। বোঝা গেল? আবার বলি, প্রথমে আমি 8 দিয়ে দুটোকে গুণ করলাম, 8 দিয়ে 6কে গুণ করলাম, 6 8 48, 8-এর আগে কিছু নাই মানে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 8 24, √2 ছিল বসে গেল। ঠিক আছে, 8-এর কাজ হয়ে গেল। এবার 4√2 দিয়ে দুটোকে গুণ করব, 4√2 দিয়ে 6কে গুণ করছি, 4√2-এর আগে প্লাস আছে, 6-এর আগেও প্লাস আছে, প্লাসে প্লাসে প্লাস, 4 4 6 24, √2 ছিল বসে গেল। 4√2-এর আগে এবার 4√2 দিয়ে 3√2-কে গুণ করব, 3√2-এর আগে মাইনাস আছে, এর আগে প্লাস আছে, প্লাসে মাইনাসে মাইনাস, 3 4 12, আর হচ্ছে √2 আর √2 গুণ করলে 2 বসে গেল। তাহলে কি দাঁড়ালো? দেখো 48 মাইনাস, দেখো 24√2 আছে, -24√2 প্লাস 24√2 কেটে দিলাম, কি পড়ে থাকলো? মাইনাস, 12 2 24। তাহলে 48 থেকে 24 বাদ দিলে কত হয়? 24। আচ্ছা 24কে আমরা বলতে পারি না 4 × 6? বলতে পারি তো 24কে 4 × 6? যদি বলা যায় তাহলে 4-এর রুট করলে কি হবে? 2 বেরিয়ে গেল রুটের বাইরে, 4-এর রুট মানে 2 বেরিয়ে গেল বাইরে, 6-এর রুট হয় না, তাহলে আমি 6কে রেখে দিলাম। তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2√6, অ্যান্সার হয়ে গেল 2√6, অ্যান্সার হয়ে গেল সি 2√6। ঠিক আছে, বোঝা গেল? বোঝা গেছে? আসি পরেরটাই আসি তাহলে, চলো হয়ে গেল কত নাম্বার? 10 নাম্বার। 11তে আসি। এগারো নম্বর বলছে কি, মোট আয়ের মধ্যে একটি পরিবার 15% সঞ্চয় করে। তার মানে কি 15%? আচ্ছা এইটুকুটার মানে পড়ি। মোট আয়ের মধ্যে একটি পরিবার 15% সঞ্চয় করে, মানে ওর আয় যদি 100 টাকা হয় তাহলে ও 15 টাকা সঞ্চয় করে, বাকি 85 টাকা খরচা করে। ঠিক আছে, আচ্ছা তারপরে কি বলছে? বাকি অর্থ মানে বাকি যে 85 টাকা পড়ে থাকলো, বাকি অর্থ 1:2:2 অনুপাতে স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্যের 3 ধরনের ব্যয়ের করা হয়। 3 ধরনের মানে খাদ্য, স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য, এই 3 ধরনের ব্যয়ে ব্যয় করা হয়। ঠিক আছে, তাহলে এখন পর্যন্ত মিনিং কি দাঁড়ালো? একজনের 100 টাকা যদি ইনকাম হয়, ও 15 টাকা সেভ করে, বাকি 85 টাকা ও 3টা জায়গায় খরচা করে। কিসে কিসে খরচা করে? এক হচ্ছে স্বাস্থ্যতে, হেলথের জন্য, শিক্ষা এডুকেশনের জন্য, আর খাদ্য ফুডের জন্য। ঠিক আছে, এই 3টা জায়গাতে বাকি 85 টাকাটা খরচা করে। কি অনুপাতে? 1:2:2 অনুপাতে। তার মানে কিছু একটা দাঁড়াবে, 85 টাকা আমি 3টা জায়গাতে খরচা করছি 1:2:2 অনুপাতে, তার মানে 1 2 3, 3 2 5, টোটাল 5 টাকার মধ্যে 1 টাকা খরচা করছি স্বাস্থ্যে, তাহলে 85 টাকাতে কত করব? বেরিয়ে যাবে। আবার 5 টাকাতে 2 টাকা করছি কিসে? হেলথ, শিক্ষাতে, তাহলে 85তে কত কিছু একটা বেরাবে। এরকম ভাবে 3টাতে কিছু একটা বেরিয়ে যাবে। হলো, বলছে তার আয় শিক্ষার ব্যয়ের 3 গুণের থেকে 300 টাকা কম। আচ্ছা, বলছে তার যে টোটাল আয়, সেটা যে তিনি শিক্ষার পিছনে যত টাকা খরচা করেছিল তার 3 গুণ যদি বের করি, তার থেকে 300 টাকা কম হচ্ছে তার আয়। মানে কি হবে? আমার আয় 100 টাকা ছিল তো, আর শিক্ষার জন্য কিছু একটা ব্যয় বেরিয়েছে। বলছে এই শিক্ষার ব্যয়টার যদি আমি 3 গুণ বের করি, তাহলে এর 3 গুণের থেকে 300 টাকা বাদ দিলে ওর আয় 100 টাকাটা বেরাবে। এর 3 গুণ থেকে 300 টাকা বাদ দিলে এর আয়টা বেরাবে। এটা বলেছে পরের লাইন। ঠিক আছে, তাহলে বলেছে সঞ্চয় এবং স্বাস্থ্যের ব্যয়ের মধ্যে পার্থক্য কত? তাহলে তিনি যে টাকাটা সঞ্চয় করেছিল 15 টাকা, ওটার সাথে স্বাস্থ্যের যে জন্য যে
ব্যয় করেছে তার অনুপাতটা বের করতে দিয়েছে আমাকে, সরি পার্থক্যটা বের করতে দিয়েছে কোশ্চেনে। তাহলে আমি অঙ্কটাতে এবার প্রথম থেকে আসি। কোশ্চেন বোঝা গেছে? ধরে নাও আমি আয় করি হচ্ছে 100 টাকা, তার মধ্যে আমি কোশ্চেনে কি বলেছে 15% সঞ্চয় করি, তার মানে আমি 15 টাকা আমি সঞ্চয় করি, 15 টাকা সঞ্চয় করি। তাহলে বাকি কত পড়ে থাকলো? বাকি পড়ে থাকলো 100 মাইনাস 15। তাহলে এই 100 মাইনাস 15 মানে 85 টাকা, এই 85 টাকা আমি ব্যয় করি। বোঝা গেল? 100 টাকার আমি বলেছি আমি টোটাল ইনকাম ধরলাম আমার আয় 100 টাকা, তার আমি 15% সঞ্চয় করি, মানে 15 টাকা সঞ্চয় করি। বাকি কত পড়ে থাকলো? 85 টাকা, এই টাকাটা আমি ব্যয় করি। আচ্ছা, এই টাকাটা আমি কোন কোন খাতে ব্যয় করি? 3টা খাতে ব্যয় করি। ঠিক আছে, একটা বলে দিয়েছে স্যার স্বাস্থ্য, শিক্ষা এবং খাদ্য। তাহলে কি অনুপাতে? 1:2:2 অনুপাতে। এই 85 টাকাটা আমি স্বাস্থ্যের জন্য, হেলথের জন্য, শিক্ষা এডুকেশনের জন্য এবং খাবারের জন্য, ফুডের জন্য খরচা করে দিই 1:2:2 অনুপাতে। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা দেখো তো, তাহলে আমি এখান থেকে বের করতে পারবো না যে কোনটায় কত টাকা দিই। 85 টাকার মধ্যে আমি 1:2:2 অনুপাতে 3টা জায়গাতে ব্যয় করি 85 টাকাটা, তাহলে আমি কোন জায়গাতে কত ব্যয় করি পারবো না। দেখো তো, এই 85 টাকা তো তাহলে কি হচ্ছে 1 + 2 + 3, টোটালে 1 + 2 + 2, তার মানে টোটালে 1 + 2 + 2 মানে কত? 5। এই 5 মানেই তো 85, তাহলে 1 সমান কত হবে? 1 সমান 17। 5 17 85, তাহলে 5 সমান যদি 85 হয় তাহলে 1 সমান কত হবে? 85/5 মানে 17। তাহলে 1 সমান কত? 1 সমান 17। ঠিক আছে, 2 সমান কত হবে? 2 সমান কত হবে? আমি এখানে লিখে দিলাম 2 সমান 2 × 17। আচ্ছা, এটাকে আমি সাইড করে এদিকে লিখি, তাহলে সুবিধা হবে দেখতে। এটাকে আমি উপরে লিখে দিচ্ছি। দেখো তো, 1 + 2 + 2 সমান 5। এই 5 সমান 85 বলে দিয়েছে কোশ্চেনে, তাহলে 1 সমান কত হবে? 85/5। তাহলে কত হচ্ছে? 5 17 85। তাহলে 1 সমান কত দাঁড়ালো? 17 দাঁড়ালো। তাহলে 1 সমান 17, তাহলে 2 সমান কত হবে? 2 × 17 মানে 34। তাহলে এখানেও 2 সমান 34। তাহলে এই 85 টাকাটা আমি হেলথের জন্য খরচা করি 17 টাকা, এডুকেশনে আমি শিক্ষার জন্য খরচা করি 34 টাকা, আর ফুডের জন্য খরচা করি 34 টাকা। এটা আমাকে বলে দিয়েছি, বের করলাম। আচ্ছা, এবার তারপরে কি বলেছে? বলছে তার আয় শিক্ষার ব্যয়ের 3 গুণের চেয়ে 300 টাকা কম। তাহলে শিক্ষার জন্য আমি কয় টাকা খরচা করছিলাম? দেখো তো, শিক্ষার জন্য খরচা করছিলাম, ব্যয় করছিলাম 34 টাকা। বলছে তার আয়টা, এই যে তিনি শিক্ষার জন্য যেটা খরচা করছিলেন তার 3 গুণের থেকে 100 টাকা কম। তাহলে এর 3 গুণ আমি বের করি। আচ্ছা স্যার, 34-এর 3 গুণ, শিক্ষার জন্য ব্যয় করছিল 34 টাকা, এর 3 গুণের থেকে 300 টাকা কম হচ্ছে ওর শিক্ষার আয়। তাহলে দেখো তো, এর 3 গুণ মানে কত? আচ্ছা, এক কাজ করি, পরে গুণ করছি। আমি বললাম এর 3 গুণ থেকে যদি আমি ওর আয়টাকে বাদ দিয়ে দিই, টোটাল আয়টাকে যদি আমি বাদ দিয়ে দিই, তাহলে এটা সমান দাঁড়াবে না 300 টাকা? তাই তো দাঁড়াবে। আমি বললাম কোশ্চেনে দেওয়া আছে যে তিনি শিক্ষার জন্য যেটা খরচা করছিলেন তার 3 গুণ, শিক্ষার জন্য তিনি যেটা খরচা করছিলেন তার 3 গুণ, তার 3 গুণের থেকে যদি আমি ইনকামকে বাদ দিই তাহলে 300 দাঁড়াবে। তাই তো বলেছিল কোশ্চেনে। বোঝা গেল? তাহলে 34 × 3 করলে কত হবে? 3 × 4 = 12, 2 102 মাইনাস 100 সমান হচ্ছে 300। তাহলে 102 থেকে 100 বাদ দিলাম 2, 2 সমান 300। আমার বেরালো 2 সমান 300। আচ্ছা, 2 সমান 300 হলে 1 সমান 150। ঠিক আছে, ভালো কথা। তাহলে আমার এই পয়েন্ট তো বোঝা গেছে। কি বলেছিল? তিনি স্বাস্থ্যের জন্য যে টাকা খরচা করছেন তার 3 গুণ, তার 3 গুণ, তার 3 গুণের থেকে 300 টাকা কম হচ্ছে তার আয়। তার মানে তার 3 গুণ থেকে যদি আয়টা বাদ দিই তাহলে 300 টাকা দাঁড়াবে না? দাঁড়াবে তো। তাহলে তার 3 গুণ থেকে আয় কত ছিল? 100 টাকা ছিল, তাহলে আয়টা বাদ দিলাম, এটা সমান 300।
তাহলে 102 মাইনাস 100 সমান 300, 2 সমান 300। ঠিক আছে, এখান থেকে আমি 1 সমান 150 বের করতে পারি, কিন্তু দেখো লাগবে না, কারণ কি তুমি বের করতে পারো, বের করলে আবার ঘুরিয়ে তাই আসতে হবে। বলছে সঞ্চয় এবং স্বাস্থ্যের ব্যয়ের পার্থক্য নির্ণয় করো। আমাকে কি বলেছে? সঞ্চয় এবং স্বাস্থ্যের ব্যয়ের পার্থক্য, স্বাস্থ্যের জন্য যে টাকা ব্যয় করেছে সেটা এবং সঞ্চয় যে টাকা করেছিল সেটার পার্থক্য কত হবে। আচ্ছা দেখো তো, আমাকে সঞ্চয় আর স্বাস্থ্যের জন্য, সঞ্চয় স্বাস্থ্য বলেছে তো, হ্যাঁ স্বাস্থ্যই বলেছে, সঞ্চয় এবং স্বাস্থ্যের জন্য যে টাকাটা ব্যয় করছিল, স্বাস্থ্যের জন্য যেটা ব্যয় করছিল তার পার্থক্য বের করতে বলেছে। সঞ্চয় করছিল কয় টাকা? 15। স্বাস্থ্যের জন্য ব্যয় করছিল কত টাকা? স্বাস্থ্যের জন্য ব্যয় করছিল কত টাকা? দেখো তো স্বাস্থ্যের জন্য কত টাকা ব্যয় করছিল? 1 সমান কত? 1 সমান 17। তাহলে স্বাস্থ্যের জন্য 17 টাকা ব্যয় করছিল। তাহলে এদের পার্থক্য বের করতে বলেছে। তাহলে এদের পার্থক্য কত? 2। স্যার 2 না তো স্যার -2 বেড়েছে, মাইনাস তো নেওয়া যাবে না, আমাকে তো বলেনি, আমাকে বলেছে পার্থক্য বের করতে, পজিটিভটাই নিতে হবে। -2 বেরালেও আমাকে +2 ভ্যালুটাই নিতে হবে, আমাকে যেহেতু ডিফারেন্স বের করতে দিয়েছে। তাহলে পার্থক্য কত একক? 2 একক। আমরা একটু আগে বের করে রেখেছি না 2 সমান 300, তাহলে 2 সমান কত? 300। যদি তুমি এখান থেকে বের করতে পারতে 2 সমান 300 হলে 1 সমান 150, তাহলে আবার আমাকে বের করতে হতো 2 সমান 2 ইন্টু 150 সমান 300। ঠিক আছে, তাহলে 2 সমান 300। তাহলে পার্থক্য কত টাকা স্যার? পার্থক্য 300 টাকা। বোঝা গেল? পরীক্ষার কোশ্চেন একদম প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন দেখো, গ্র্যাজুয়েট লেভেল শিফট 4 এর কোশ্চেন, 27/6/2023 এর কোশ্চেন। বোঝা গেল? আমার টোটাল আয় 100 টাকা, আমি ধরে নিলাম তার মধ্যে 15 টাকা সঞ্চয় করি, তাহলে বাকি 85 টাকা আমি ব্যয় করি। এই ব্যয়টা আমি কোথায় করি? 3টা খাতে করি, একটা স্বাস্থ্য, শিক্ষা আর হচ্ছে খাদ্য। কি অনুপাতে? 1:2:2 অনুপাতে। 85 টাকাকে 1:2:2 অনুপাতে ভাগ করলে কত হবে? 1 + 2 + 3 5 সমান 85, তাহলে 1 সমান 17। তাহলে 1 সমান 17 হলো হেলথের জন্য দায়ী 17 টাকা, 2 × 17 34 টাকা দায়ী শিক্ষার জন্য, 2 × 17 34 টাকা দায়ী খাদ্যের জন্য। হয়ে গেল? এবার কোশ্চেনে কি বলেছে? বলেছে তিনি শিক্ষার জন্য যে খরচা করেন, শিক্ষার জন্য কত করছিল? 34 টাকা। বলছে তার 3 গুণ আয়ের থেকে 100 টাকা বেশি, বা তার 3 গুণের থেকে আয় 100 টাকা কম, একই ব্যাপার। তাহলে তার 3 গুণের থেকে আয় কত ছিল? 100 টাকা ছিল। তাহলে এটা বাদ দিলে 300 হয়ে যাবে না? 300 টাকা কম, সরি 300 টাকা কম, তাহলে 300 হয়ে যাবে। তাহলে দাঁড়ালো দেখো 102 মাইনাস 100 সমান 300, তাহলে 2 সমান 300। তাহলে এখান থেকে আমি বের করতে পারি 1 সমান 150, বা 2 সমান 300 রেখে দিলেও হবে, এটার জন্য হয়ে যাবে। আমাকে কি বের করতে দিয়েছে? সঞ্চয়ের সাথে স্বাস্থ্যের ব্যয়ের পার্থক্য কত? সঞ্চয়ের সাথে স্বাস্থ্যের ব্যয়ের পার্থক্য কত? সঞ্চয় ছিল 15 টাকা, স্বাস্থ্যের জন্য ব্যয় করছিল 17 টাকা, তাই তো করছিল, স্বাস্থ্যের জন্য ব্যয় 17। তাহলে এদের পার্থক্য কত? 2 ইউনিট। তাহলে 2 ইউনিট সমান তো আমরা বের করে রেখেছি 300, তাহলে কত টাকা অ্যান্সার হবে? 300 টাকা অ্যান্সার হবে। তাহলে আমার হয়ে গেল 11 নম্বর 300। বোঝা গেল? চলে আসি পরের টাইম 12তে আসি। দেখো এই কি হলো? বলছে একটি গ্রামে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 5:3। আচ্ছা বাংলায় হয়ে গেছে লেখাগুলো, সংখ্যাগুলো দেখে নাও। একটি গ্রামে ছেলে ও মেয়েদের সংখ্যার অনুপাত 5:3, তার মানে 5 জন ছেলে থাকলে 3 জন মেয়ে আছে, ভালো কথা। যদি 40% ছেলে ও 60% মেয়ে একটি পরীক্ষায় অংশগ্রহণ করে, যদি 40% ছেলে, মানে যতগুলো ছেলে আছে তার 40% ওই পরীক্ষায় অংশগ্রহণ করেছে, এবং যতগুলো মেয়ে আছে তার 60% পরীক্ষায় অংশগ্রহণ করেছে। বোঝা গেল? তাহলে পরীক্ষায় অংশগ্রহণকারী ছেলে এবং মেয়েদের সাথে ওই একই পরীক্ষায় অংশগ্রহণ না করা সংখ্যার অনুপাত কত হবে? দেখো খুব সুন্দর অঙ্ক। একটা গ্রামে ছেলে আর মেয়ের অনুপাত বলে দিয়েছে 5:3, তার মানে 5 জন ছেলে থাকলে 3 জন মেয়ে আছে। এবার বলেছে যতজন ছেলে আছে তার মধ্যে 40% ছেলে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাহলে বাকি জন করেনি 60%। ওই গ্রামেরই আবার 60% মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে, তাহলে বাকি 40% মেয়ে করেনি। এবার কোশ্চেন কি বলতে চেয়েছে? বলতে চেয়েছে তাহলে পরীক্ষায় অংশগ্রহণকারী ছেলে মেয়েদের সংখ্যার সাথে, তাহলে যে ছেলে আর যে মেয়ে পরীক্ষায় অংশগ্রহণ করেছে তাদের সাথে,
মানে তাদের যোগফল বের করব। তার সাথে যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি তার সংখ্যা, যারা করেনি মানে 60% ছেলে করেনি আর 40% মেয়ে করেনি, তাদের একটা টোটাল সংখ্যা, এই দুটোর অনুপাত কত হবে, এটা আমাকে কোশ্চেন বলেছে। তাহলে বের করতে পারবো স্যার? অবশ্যই পারবো। দেখি, ছেলে আর মেয়ের অনুপাত কত বলে দিয়েছে? অনুপাত বলে দিয়েছে 5:3। তার মানে স্যার 5 জন যদি ছেলে থাকে তাহলে 3 জন মেয়ে আছে। আমি আমার সুবিধার জন্য, আমার যেহেতু পার্সেন্টেজ বের করতে হবে, আমি আমার সুবিধার জন্য আমি ধরে নিলাম 500 আর 300 ধরতেই পারি। তুমি 50-30 ধরতে পারো, আমি 500-300 ধরলাম, যাতে করে আমার পার্সেন্টেজ বের করতে ভগ্নাংশ না থাকে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিলাম 500 জন ছেলে থাকলে 300 জন মেয়ে আছে। এবার বলছে যদি তার 40% ছেলে, তাহলে কতজন ছেলে পরীক্ষা দিয়েছে, পরীক্ষায় অংশগ্রহণ করেছে? এর 40% ছেলে। আচ্ছা 500-র 40% মানে কি? 500-র 40% মানে কত? 100-তে 40 জন অংশগ্রহণ করেছে, তাহলে 500-তে কত করবে? 200 কেটে দিলাম, 4-200। তাহলে 200 জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে, 500টা ছেলে ছিল, যার মধ্যে 200টা ছেলে অংশগ্রহণ করেছে, তাহলে বাকি 300টা, বাকি কয়টা পড়ে থাকলো? 500 - 200। এই বাকি 500 - 200 মানে 300। এই 300 জন অংশগ্রহণ করেনি। দেখো 500-র মধ্যে 200 জন অংশগ্রহণ করেছে, তার মানে বাকি 300 জন করেনি। এটা দেখো 500 60% করলে 300ই বেরাবে। একই রকম ভাবে ওই পরীক্ষায় টোটাল মেয়ে কত ছিল? 300 জন, তার মধ্যে কটা মেয়ে অংশগ্রহণ করেছে? 60%। 60% মেয়ে অংশগ্রহণ করেছে, তাহলে 300-র 60% করলে কত হবে? একই রকম ভাবে 300-র 60% বের করছি, মানে 100 জন হলে তার মধ্যে 60 জন করেছে, 300-তে কত? 0 কেটে দিলাম, 180। তার মানে 180 মেয়েটা, 300 জনের মেয়ের মধ্যে 180 জন মেয়ে অংশগ্রহণ করেছে, তাহলে বাকি 300 - 180 মানে 120টা মেয়ে অংশগ্রহণ করেনি। তাহলে কতজন করেনি? কতজন? তাহলে করেনি হচ্ছে 300 - 180, এই 120 জন অংশগ্রহণ করেনি। তাহলে টোটালে কয়টা ছেলে অংশগ্রহণ করেছে? 200টা ছেলে। কটা মেয়ে করেছে? 180টা। কয়টা ছেলে করেনি? 300টা। কটা মেয়ে করেনি? 120টা। এবার আমি বের করতে পারবো না ছেলে মেয়ে মিলে টোটাল কতজন অংশগ্রহণ করেছে পরীক্ষায়? বয়েজ প্লাস গার্লস। অংশগ্রহণ করেছে কতজন? করেছে হচ্ছে 200টা ছেলে আর কয়টা মেয়ে? 180টা মেয়ে, তার মানে 380। এটা অংশগ্রহণ করা পার্টি। আর করেনি কারা? করেনি কারা? কটা ছেলে করেনি? 300টা ছেলে করেনি। আর কয়টা মেয়ে করেনি? 120টা মেয়ে করেনি। তাহলে এরা হয়ে গেল না করা পার্টি। তাহলে অনুপাত এটা কত হবে? যোগ করলে 420। তাহলে এদের অনুপাত 0 কেটে দিলাম, 4 দিয়ে কেটে দিই, কত দিয়ে যাচ্ছে? আচ্ছা 2 দিয়ে কাটি, 19। 2 দিয়ে কাটলাম 21। তাহলে দাঁড়িয়ে গেল অনুপাত 19:21। 19:21। দেখো অ্যান্সার আছে 19:21। বোঝা গেল? একদম পাতি অঙ্ক স্যার। 5:3 ছিল একটা গ্রামে ছেলে এবং মেয়ের সংখ্যা। আমি আমার সুবিধার জন্য 500 আর 300 ধরে নিলাম, কারণ আমি পার্সেন্টেজ বের করবো তাই। ঠিক আছে, তাহলে 500 জন ছেলে থাকলে 300 জন মেয়ে। তুমি 5000 ধরতে পারো, 3000 ধরতে পারো, যা ইচ্ছা ধরতে পারো। তাহলে 500 জনের মধ্যে 500টা ছেলের মধ্যে 40% ছেলে অংশগ্রহণ করেছে, তার মানে কটা করেছে? 100টাতে 40টা করেছে, তাহলে 500তে কত করেছে? তাহলে 500তে করেছে, এটাকে আলাদা করে দিই, 500তে কত করেছে? তাহলে 200 জন করেছে, তাহলে বাকি 300 জন করেনি। আবার 300টা মেয়ের মধ্যে কটা মেয়ে অংশগ্রহণ করেছে? 100তে যদি 60 করে তাহলে 300টাতে 180টা করেছে, বাকি 120টা করেনি। তাহলে টোটাল কয়টা ছেলে মেয়ে মিলে টোটাল কতজন অংশগ্রহণ করেছে? 200টা ছেলে 180টা মেয়ে, মানে 380 জন অংশগ্রহণ করেছে। কতজন করেনি? 300টা ছেলে করেনি, 120টা মেয়ে করেনি, 420 জন টোটাল করেনি। তাহলে এদেরই অনুপাত জানতে চেয়েছে। 0 কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম 19 হলো, 2 দিয়ে কাটলাম 21 হলো। 19:21 হচ্ছে অনুপাত। অংশগ্রহণ করা এবং নাই করার অনুপাত হচ্ছে 19:21। বোঝা গেছে? বোঝা গেল? নিজের মতো করে একদম ফ্রেশ করে সুন্দর করে করে নিবে পরপর। পরেরটাই আসি।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যার অনুপাত 25:4 ছিল। ভালো কথা, মানে পাস ফেলের অনুপাত বলে দিয়েছে 25:4। ঠিক আছে, যদি আরো একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে উত্তীর্ণ হতো এবং অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে 3 জন কম হতো, তাহলে উত্তীর্ণ শিক্ষার্থী এবং অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত 22:3 হতো। তাহলে প্রাথমিকভাবে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং পরীক্ষায় অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে পার্থক্য কত। খুব সুন্দর অঙ্ক দিয়েছে, বলছে একটা পরীক্ষায় পাস ফেলের অনুপাত হচ্ছে 25:4, পাস এবং ফেলের অনুপাত 25:4। তার মানে 25 জন যদি পাস করে থাকে, বা আমি আরবিটারি নিলে 25x জন যদি পাস করে থাকে, তাহলে 4x জন ফেল করেছে। ঠিক আছে, বলছে একজন আরো বেশি পরীক্ষা দিয়েছে। এখানে দুটো জিনিস বোঝার আছে স্যার। একটা হচ্ছে বলছে একজন বেশি পরীক্ষা দিয়েছে এবং ও পাস করেছে। যদি এটা না বলতো, যদি এমনি বলতো যে একজন যদি বেশি পাস করতো, এই দুটোর মধ্যে পার্থক্য আছে। যে একজন বেশি পরীক্ষা দিয়েছে এবং সে পাস করেছে, এই কথাটার মিনিং একরকম। আর একটা হচ্ছে যে তাদের মধ্যে একজন যদি বেশি পাস করত, এই কথাটার মিনিং একরকম। মানে দুটো তো একই কথা না। দেখো, ভাবো 100 জন ধরনা পরীক্ষার্থী আছে, তার মধ্যে 70 জন পাস করেছে, 30 জন ফেল করেছে। আমি বললাম আরেকজন পরীক্ষার্থী এসছে, মানে 101 জন, এবং যে এসছে ও পাস করেছে, তাহলে টোটাল পাসের সংখ্যা হয়ে গেল 71, ফেল 30। কিন্তু যদি আমি এরকম বলি 100 জন পরীক্ষার্থী ছিল, পাস 30 জন করেছে, ফেল করেছে, পাস 70 জন করেছে, ফেল করেছে 30 জন। বলছে আরো একজন যদি বেশি পাস করতো, তাহলে আরেকজন যদি বেশি পাস করতো, তাহলে পাস হয়ে যেত 71, তাহলে ফেল হয়ে যেত 29। তাহলে এখানে কিন্তু ফেলটা কমে যেত, কারণ ওই ফেলের মধ্যে থেকে তো একজন পাস হলো। আর যদি একজন নতুন আসে, তাহলে তো ফেলটা আর কমবে না, তাহলে ওটাই শুধু পাসে গিয়ে অ্যাড হবে। বোঝা গেল কি বলতে চাইলাম? অঙ্কটাতে আসো। বলেছে একটা পরীক্ষাতে পাস আর ফেলের অনুপাত কত? পাস আর ফেলের অনুপাত দেওয়া আছে 25:4। তার মানে 25x জন যদি পাস করে থাকে, তাহলে 4x জন ফেল করেছে, হিসাব মতো। এটাই তো হিসাব। যদি পাস করে থাকে 25x জন, আমি নিচে লিখে দিই, ঠিক আছে, তাহলে ফেল করেছে 4x জন। বলছে যদি একজন আরো বেশি পরীক্ষা দিত এবং সে যদি পাস করতো, তাহলে পাসের সংখ্যা হয়ে যেত 25x + 1, এটা হতো। আর যদি নর্মাল বলতো যে না, ওদের মধ্যে থেকে একজন পাস করেছে, তাহলে কিন্তু এখানে +1 হলে এখানে কিন্তু -1 হতো, কারণ এর মধ্যে থেকে তো একজন পাস করে এখানে চলে গেছে, তাহলে এখানে বাড়লে এখানে কমে যাবে। কিন্তু এখানে কিন্তু তা বলেনি, এখানে বলেছে নতুন একজন অ্যাড হয়েছে এবং সে পাস করেছে, তাহলে শুধু এখানে 1 বাড়লো, এখানে কমার কোনো ব্যাপার নেই। এটা হয়ে গেল। তারপরে বলেছে এবং অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা আগের চেয়ে 3 জন কম হতো। এবার দেখো গল্প, বলছে যারা ফেল করেছে এদের সংখ্যা যদি আগের থেকে 3 জন কম হয়, তাহলে এদের সংখ্যা যদি 3 জন কম হয়, তাহলে নিঃসন্দেহে এরা পাস করে গেছে, তাহলে এখানে 3 জন অ্যাড হয়ে যাবে। কারণ এখানে তো আর বাইরে থেকে অ্যাড হয়ে কোশ্চেনে বলেনি যে বাইরে থেকে 3 জন আবার এসছে, ওরা ফেল করে গেছে, তা তো বলেনি। বলছে ওদের মধ্যে থেকে 3 জন যদি আরো কম ফেল করতো, তাহলে 3 জন কম ফেল করা মানে ওই 3 জন পাস করে গেছে, তাহলে ওই 3 জন এখানে অ্যাড হয়ে গেল পাসে। তাহলে নতুন অনুপাত বলেছে, তাহলে এদের নতুন অনুপাত যেটা হবে সেটা কোশ্চেনে বলে দিয়েছে 22:3। তাহলে আমাকে বলেছে কি বের করতে দিয়েছে, যে পাস উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা এবং অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে পার্থক্য কত, মানে পাস ফেলের পরীক্ষার্থীর সংখ্যার মধ্যে পার্থক্য বের করতে দিয়েছে। তাহলে পাস করেছে দেখো তো এতজন, ফেল করেছে এতজন, নতুন এটা, তাহলে এই অনুপাতটা কোশ্চেনে বলে দিয়েছে 22:3। তাহলে 22/3। এখান থেকে আমি x এর ভ্যালু পেয়ে যাব না, ক্রস গুণ করে দাও। দাঁড়াও, উপরে কি দাঁড়ালো? উপরে দাঁড়ালো 25x + 4 / 4x - 3 সমান দাঁড়ালো 22/3। গুণ করে দিই, 3 দিয়ে গুণ করলে 3 × 25 = 75x + 12 সমান 22 দিয়ে গুণ করে দিই, 4 × 22 = 88x - 66। x গুলোকে একদিকে নিয়ে আসি, 75x আর 88x একদিকে নিয়ে আসলাম, তাহলে বিয়োগ হয়ে যাবে। 88x এদিকে প্লাস আছে, এদিকে আসলে মাইনাস হয়ে গেল, ইকুয়াল টু -66 ছিল, এদিকে +12, এদিকে গেলে -12 হয়ে গেল।
ঠিক আছে, ওপরে করে দিই, ওপরে লিখছি, এটা মুছে দিলাম। তাহলে দেখো 88 থেকে 75 বাদ দিলে 13, বড়টার আগে মাইনাস আছে, মাইনাস 13x সমান 66 আর 12 78। ঠিক আছে, মাইনাস মাইনাস কেটে দিলাম, 6 13 78, তাহলে x এর ভ্যালু দাঁড়ালো 6। ঠিক আছে, আমাকে কি বলেছে? আমাকে তাহলে বলেছে প্রাথমিকভাবে পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা এবং পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যার মধ্যে পার্থক্য কত। মানে আমাকে প্রথমে পাস এবং ফেলের অনুপাত। আচ্ছা, প্রথমে আমাদের পাস কতজন ছিল? 25x আর 4x, তাই তো? 25 আর 4, হ্যাঁ 25x আর 4x, এটাই তো ছিল। আমাকে এর অনুপাত জানতে চেয়েছে, এখানে ভালো করে লিখে দিই, পাস আর ফেল। আমার এর অনুপাত জানতে চেয়েছে। প্রথমে পাস ছিল 25x আর ফেল ছিল 4x। x এর ভ্যালু আমরা 6 পেয়ে গেছি, তাহলে পাসের সংখ্যা হয়ে যাবে 25 × 6 আর এদিকে 4 × 6। কাটা যাবে? এই সরি, কি জানতে চেয়েছে? পার্থক্য চেয়েছে। সরি পার্থক্য চেয়েছে, অনুপাত কেন চাইবে? পার্থক্য চেয়েছে। যাই হোক, পার্থক্য চেয়েছে, তাহলে পার্থক্য কত হবে? বিয়োগফল এই দুটোর 25 × 6 করলে কত হবে? 6 25 150 মাইনাস 24, তাহলে হয়ে গেল 150 থেকে 24 বাদ দিলে 126। তাহলে পার্থক্য কত হবে? 126। পাস ছিল 25x, ফেল ছিল 4x, x এর ভ্যালু 6 বেরিয়ে গেছে, 25 × 6 এটা পাস, ফেল হচ্ছে 4 × 6, এদের পার্থক্য বের করতে দিয়েছে 126, তাহলে পার্থক্য হয়ে গেল 126। ঠিক আছে, চলে আসি। বলছে এর আয় বি এর 2/3 অংশ এবং এর ব্যয় বি এর ব্যয়ের 3/4 অংশ। এর আয় বি এর আয়ের 2/3 অংশ, এর ব্যয় বি এর ব্যয়ের 3/4 অংশ। ভালো কথা। যদি বি এর আয়ের 1/3 অংশ এর ব্যয়ের সাথে সমান হয়, আচ্ছা মানে বি এর আয়, বি যত টাকা আয় করে তার 1/3 অংশটা এ ব্যয় করে, এর ব্যয় ইকুয়াল টু বি এর আয়ের 1/3 অংশ বললো। ঠিক আছে, তাহলে এর সঞ্চয় এবং বি এর সঞ্চয়ের অনুপাত বের করো। খুব সুন্দর। দেখো দুইজন ব্যক্তি আছে এ আর বি। কি বলেছে? আয় নিয়ে প্রথমে বলেছে, বলছে এর আয় বি এর আয়ের 2/3 অংশ, বি এর 2/3 অংশ, তার মানে বি এর যদি 3 হয় তাহলে এর 2, তাই তো হবে। এর আয় বি এর 2/3 অংশ, তার মানে বি এর যদি 3 হয় তাহলে এর 2, তাহলে এ আর বি এর আয়ের অনুপাত 2:3, তাই তো হবে। ভালো কথা। বলছে তাদের ব্যয়, কি বলছে? ব্যয় কি বলেছে? এর ব্যয় বি এর 3/4 অংশ, বি এর 3/4 অংশ, তার মানে 4 টাকা যদি বি ব্যয় করে তাহলে এ করে 3 টাকা ব্যয়, এটাই তো তাদের ব্যয়ের অনুপাত। তাহলে আয়ের অনুপাত পেয়ে গেলাম, ব্যয়ের অনুপাত পেয়ে গেলাম। ঠিক আছে, আমাকে বের করতে দিয়েছে তাদের সঞ্চয়ে, এ এবং বি এর সঞ্চয়ের অনুপাত বের করো। আচ্ছা, তার জন্য কি হিন্টস দিয়েছে? দেখো, তার জন্য হিন্টস দিয়েছে বি এর আয়ের 1/3 অংশ এর ব্যয়ের সমান। বি এর আয় কত? 3, এর 1/3 অংশ করলে এর এর ব্যয়ের সমান হবে। বি এর যেটা আয়, এটা তো আর ওর এক্সাক্ট ভ্যালু না, বলছে এর বি এর যেটা আয় হবে তার 1/3 অংশ যদি আমি বের করি তাহলে সেটা এর ব্যয়ের সাথে, মানে এর সাথে সমান হবে। তার মানে এর 3 ডবল হবে না, এখানে এর 3 ডবল হবে। তো এর 1/3 অংশ করলে যদি এটা হয় তাহলে আমি উল্টা হয়ে বলতে পারি না এর 3 ডবল করলে এটা হবে। তাহলে যদি 3 ডবল করতে হয় তাহলে কি করব? প্রথমে এই দুটোকে সমান করব, যেটা আমার অঙ্কে করে দেওয়া আছে। এটা 3 হলে এটাও 3। এবার যদি 3 ডবল করতে দিয়েছে তার মানে এটাকে 3 দিয়ে গুণ করে দিই। দেখো এটা 3 আছে, এটা 3 আছে, কিন্তু আমার নিয়ম অনুযায়ী বলছে এটা 3 ডবল হবে, তাহলে এটাকে 3 দিয়ে গুণ করে দিই। তাহলে নতুন অনুপাত কি দাঁড়ালো? নতুন অনুপাত দাঁড়ালো আয়ের 3 দিয়ে করলে 6, 3 3 9, আর ব্যয়ের অনুপাত দাঁড়ালো 3:4। এবার দেখো তো, বি এর আয়ের 1/3 অংশ যদি করতাম তাহলে 3 দিয়ে কেটে কত হতো? 3 হতো, সেটা এর ব্যয়ের সাথে সমান হয়ে গেল না? বোঝা গেল? তাহলে আমার হয়ে গেছে। দেখো আয় পেয়ে গেছি, ব্যয় পেয়ে গেছি, তাহলে আয় থেকে ব্যয় বাদ দিলে সঞ্চয় পেয়ে যাব না?
আমি আমার আয় পেয়ে গেছি, আমার ব্যয় পেয়ে গেছি। আমি এত 100 টাকা ইনকাম করি, তার মধ্যে 10 টাকা খরচা করি, তাহলে সঞ্চয় 90 টাকা। তাহলে আয় 6 টাকা ইনকাম করি, 3 টাকা ব্যয় করি, তাহলে আমার সঞ্চয় কত হবে? এর সঞ্চয় কত হবে? আয় থেকে ব্যয় বাদ দিলে 3 হয়ে গেল এর সঞ্চয়, 9 থেকে 4 বাদ দিলে 5 হয়ে গেল বি এর সঞ্চয়। তাহলে এদের সঞ্চয়ের অনুপাত 3:5। এদের সঞ্চয়ের অনুপাত কত? 3:5। এক্স ধরেও করা যেত, দরকার নেই, আমার এটাই সুবিধা। বোঝা গেল? প্রথম কাজ কি করলাম? প্রথম কাজ আমি লিখে দিলাম আয় ব্যয়ের অনুপাত। কোশ্চেনে বলা ছিল বি এর আয়ের 1/3 এর ব্যয়ের সাথে সমান, ওই জন্য আমরা করলাম কি, তার মানে কি এর 3 গুণ হবে বি এর আয়, এর যে ব্যয় তার 3 গুণ হবে বি এর আয়, তাহলে আমি এর 3 গুণ করে দিলাম বি এর আয়কে। 3 ছিল সেই জন্য আমরা এটাকে 9 বানিয়ে দিলাম। ঠিক আছে, সাপোজ যদি ধরে নাও এখানে 4 থাকতো, তাহলে পারতে না? আমরা এরকম অঙ্ক আগে করেছি, এখানে 4 থাকতো, তাহলে এর 3 গুণ বানাতে গেলে আমাকে কি করতে হবে? 4 এর 3 গুণ বানাতে গেলে 12 করতে হবে, 12 করতে গেলে আমাকে এখানে 4 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, বোঝা গেল? তাহলে কত ছিল? এখানে 3 ছিল। বোঝা গেছে স্যার? বোঝা গেছে, হয়ে গেছে। পরেরটায় আসবো, চলো পরেরটায় আসি। বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে দিবে কোথায় কোন নাম্বার অঙ্কে অসুবিধা হচ্ছে। চলে আসি, দেখো কি বলছে। একজন ব্যক্তি 10টি পদার্থবিদ্যার বই এবং কিছু রসায়ন বই অর্ডার করেছে। ভালো কথা, রসায়ন বইয়ের দাম পদার্থবিদ্যা বইয়ের দামের দ্বিগুণ। আচ্ছা, একজন ব্যক্তি 10টা পদার্থবিদ্যা বই অর্ডার করেছে আর কয়েকটা রসায়ন বিদ্যার বই মানে কেমিস্ট্রি বই অর্ডার করেছে। কেমিস্ট্রির বই কটা করেছে আমি জানি না। তারপরে কি বলেছে? কেমিস্ট্রি বা রসায়নের বইয়ের দাম যত, তা পদার্থবিদ্যার বইয়ের দামের দ্বিগুণ। তার মানে পদার্থবিদ্যার বইয়ের দাম যদি 100 টাকা হয়, তাহলে রসায়ন বিদ্যার বইয়ের দাম 200 টাকা, বা এর 1 টাকা হলে এর 2 টাকা, তাই তো? আচ্ছা ঠিক আছে, এই পয়েন্ট তো তাহলে এইটুকু দাঁড়ালো যে একজন ব্যক্তি ফিজিক্সের 10টা বই অর্ডার করেছে আর কেমিস্ট্রির কিছু করেছে, কটা করেছে আমি জানি না। আর বলে দিয়েছে তার সাথে এইটুকু যে কেমিস্ট্রির বইয়ের দাম ফিজিক্সের বইয়ের দামের ডবল। তারপরে কি বলছে? কিনেছে, দাম টাম দিয়ে কিনেছে। বলছে বিল তৈরি করার সময় কেরানি ভুল করে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যা বইয়ের সংখ্যার পরিবর্তন করে দেয়। আচ্ছা, এবার আমি বিল করতে বলেছি, আমি বলেছি 10টা ফিজিক্সের বই নিব আর কিছুটা আমি ধরো 5টা 6টা যাই বলি না কেন, বললাম 6টা আমি কেমিস্ট্রি বই নেব। ফিজিক্সের বইগুলোর দাম 1 টাকা করে, কেমিস্ট্রির বইগুলোর দাম 2 টাকা করে। আমি বললাম প্যাক করো। দোকানদার করেছে কি, ও ভুল করে বিল যখন করছিল ও ভেবেছে 10টা কেমিস্ট্রির বই আর হচ্ছে 5টা ফিজিক্সের বই, ভুল করে দিয়েছে। ঠিক আছে, এবার উল্টাপাল্টা করে দিয়েছে। তাহলে বলেছে যার জন্য বিলটি 12.5% কমে গেছে, যেটা অরিজিনাল বিল হওয়ার কথা ছিল, ভুল করে দেওয়ার জন্য 12.5% বিলটা কমে গেছে। ঠিক আছে, তাহলে বলছে মূল ক্রমে মানে আসলে পদার্থ বইয়ের সংখ্যার সাথে রসায়ন বইয়ের সংখ্যার অনুপাত কত, মানে ফিজিক্সের বই আর কেমিস্ট্রি বইয়ের অনুপাত কত, এটা দিয়েছে কোশ্চেন। আচ্ছা আসি তো, দেখো তো ফিজিক্সের বই আর কেমিস্ট্রির বই, 2 ধরনের বই আছে। বলছে ফিজিক্সের বই আমি কটা নিয়েছিলাম? আমি নিয়েছিলাম 10টা, এটা তো বলে দিয়েছে। কেমিস্ট্রির বই কটা নিয়েছি আমি জানি না, আমি ধরলাম আমি x খানা কেমিস্ট্রির বই নিয়েছি। ঠিক আছে, কেমিস্ট্রির বইয়ের দাম ফিজিক্সের বইয়ের দামের ডবল, আমি ধরলাম তাহলে ফিজিক্সের বই এক একটা বই 1 টাকা করে, এর এক একটা বই 1 টাকা করে। তাহলে এর যদি এক একটা বই 1 টাকা করে হয়, তাহলে এর এক একটা বই 2 টাকা করে হবে। এর এক একটা বই দাম হচ্ছে 2 টাকা, এর এক একটা বই 2 টাকা করে। কেমিস্ট্রি এক একটা বইয়ের দাম 2 টাকা, ফিজিক্সের এক একটা বইয়ের দাম 1 টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে বলো তো টোটাল কয় টাকা খরচা হবে? আমার অরিজিনালি তো এটাই ছিল, আমি দোকানদারকে বললাম 10টা ফিজিক্সের বই দাও 1 টাকা করে, আর হচ্ছে x খানা কেমিস্ট্রির বই দাও যেটার দাম 2 টাকা করে। তাহলে আমার অরিজিনালি কয় টাকা এখানে খরচা হচ্ছিল? আমার 10টা ফিজিক্সের বই কিনতে আমার খরচা হচ্ছিল 10 টাকা, আর x খানা কেমিস্ট্রি বই কিনতে এক একটা দাম 2 টাকা করে, তাহলে খরচা ছিল 2x টাকা। তাহলে আমার টোটাল খরচা হচ্ছিল 10 + 2x, এটা আমার অরিজিনাল খরচা হচ্ছিল। কিন্তু দোকানদার বিল করার সময় ভুল করে কি করে দিয়েছে? উল্টা করে দিয়েছে। ও কেমিস্ট্রির বই করে দিয়েছে 10টা আর ফিজিক্সের বইয়ের দাম ধরে নিয়েছে এক্সটার দাম। তাহলে এটার যদি 10টার দাম ধরে, তাহলে 10টার দাম এটা 2 টাকা করে ধরবে,
তাহলে 10টার দাম 20 টাকা। আর ফিজিক্সের বই এক্সটার দাম, তাহলে এটার এক একটা দাম 1 টাকা করে, এক্সটার দাম x টাকা। তাহলে এ ভুল করে কত লিখে দিয়েছে, দাম দিয়ে দিয়েছে 20 + x। তাহলে অরিজিনালি দাম ছিল কত, 10 + 2x, 10 + 2x, আর ও ভুল করে দিয়েছে 20 + x। বলছে এই যে ভুল করে দেওয়ার জন্য 12.5% দাম কমে গেছে। তাহলে নিঃসন্দেহে এটা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে আমি প্রথমে এই টাকাটা আমার অরিজিনালি দাম ছিল, আর ভুল করে দামটা দাঁড়িয়ে গেছে এটা। তাহলে কতটা ডিফারেন্স হয়েছে, মুছে দেবো এটা, হয়ে গেছে এই পর্যন্ত। দেখো আবার বলে দিই, ফিজিক্সের বই আমি 10টা নিয়েছি, কেমিস্ট্রি বই x খানা নিয়েছি। এর এক একটার দাম 1 টাকা করে হলে এর এক একটার দাম 2 টাকা করে, তাহলে 10টা বইয়ের দাম 10 টাকা, আর এখানে এক্সট্রা বইয়ের দাম 2x টাকা। তাহলে টোটালে দাম 10 + 2x টাকা। বিল করার সময় ভুল করে, এটা তো অরিজিনাল ছিল, ভুল করে কেমিস্ট্রির বই 10টা করে দিয়েছে। 10টা করে দেওয়ার জন্য 2 টাকা করে হলে 20 টাকা দাম দাঁড়িয়েছে। আর ফিজিক্সের বইয়ের দাম ধরে নিয়েছে x খানার দাম, তাহলে x খানার দাম 1 টাকা করে হলে টোটাল হচ্ছে x টাকা। তাহলে টোটাল দাম করে দিয়েছে 20 + x। ভুল করে, অরিজিনালি হওয়া উচিত ছিল এটা, ভুল করে দিয়েছে এটা। ঠিক আছে, তাহলে দেখি তো কতটা ভুল করেছে। দেখো তো 10x প্লাস বলেছে, 10x প্লাস 10 + 2x এটা হওয়ার কথা ছিল, আমি ভুল করে দিয়েছি 20 + x। তাহলে এতটাই কমে গেছে। আমার বলেছে 12.5% কমেছে, আমি বললাম এতটা কমেছে। আচ্ছা এতটা কমেছে কার ওপর কমেছে, আমি টোটাল এত টাকা কমেছে, কিন্তু আমাকে তো পার্সেন্টেজে বের করতে হবে। আমাকে তো এখানে পার্সেন্টেজ দিয়েছে, তো আমাকে তো পার্সেন্টেজে বের করতে হবে কত পার্সেন্ট কমেছে। আমি টোটালে এত টাকা কমেছে, তাহলে এত টাকাটা কার উপরে কমেছে, অরিজিনাল দাম তো 10 + 2x ছিল, তাহলে 10 + 2x এ আমার এত টাকা আমি কমিয়ে দিয়েছি। আমি ধরলাম 100 টাকা ছিল, আমার ভুল করে 20 টাকা কম নিয়েছি, তাহলে 100 টাকাতে 20 টাকা কম নিয়েছি, অরিজিনাল দাম 100 টাকা, আমি নিয়েছি 80 টাকা, তাহলে আমি 100তে ভুল করে দিয়েছি 20 টাকা। তাহলে 10 + 2x ছিল অরিজিনাল দাম, আমি ভুল করেছি কতটা, এতটা মাইনাস এতটা ভুল করেছি, 100তে এতটা ভুল করেছি, 10 + 2x এতটা ভুল করেছি, তাহলে 100তে কত হবে, ঠিক। দেখো 15 নম্বর অঙ্ক কি বলেছে, বলছে একজন ব্যক্তি 10টি পদার্থবিদ্যার বই এবং কিছু রসায়ন বই অর্ডার করেছিলেন। রসায়ন বইয়ের দাম পদার্থ বইয়ের দামের হচ্ছে দ্বিগুণ। ঠিক আছে, দেখো কি বলেছে এইটুকুটা, বলছে আমি 10টা পদার্থবিদ্যার বই অর্ডার দিয়েছি আর কিছুটা রসায়ন বিদ্যার বই অর্ডার দিয়েছি। কটা রসায়ন বিদ্যার বই দিয়েছি আমি জানি না, কিছুটা দিয়েছি, 5টা 10টা 6টা 9টা 100টা যা ইচ্ছা দিয়েছি। আর দামগুলো কি বলেছে, ফিজিক্সের বইয়ের দাম যা রসায়ন বিদ্যার বইয়ের দাম তার ডবল। তার মানে ফিজিক্সের বইয়ের দাম যদি 100 টাকা হয়, তাহলে কেমিস্ট্রির বইয়ের দাম হচ্ছে 200 টাকা, বা 1 টাকা হলে 2 টাকা। ঠিক আছে, বিল তৈরি করার সময় কেরানি ভুল করে পদার্থবিদ্যা এবং রসায়নবিদ্যার বইয়ের সংখ্যা পরিবর্তন করে দেয়। আচ্ছা এবার তো আমি তো অর্ডার দিয়ে দিয়েছি যে 10টা ফিজিক্সের বই দাও আর 5খানা বা 6খানা যটা হোক আমি কেমিস্ট্রির বই দাও। এর ফিজিক্সের বই 1 টাকা করে, কেমিস্ট্রির বই 2 টাকা করে অর্ডার দিয়েছি, ও দিয়েছে আমাকে, কিন্তু বিল করার সময় ও 10টা ধরে নিয়েছে কেমিস্ট্রির বই আর ফিজিক্সের বই ধরে নিয়েছে এক্সট্রা, বা 5টা বা 6টা। তাহলে তো একটা দামের পরিবর্তন হয়ে যাবে। বলছে ওর কত পার্সেন্ট দাম কমে গেল, বলছে বিলটিতে 12.5% দাম কমে গেছে। ঠিক আছে, বলছে তাহলে মূল ক্রমে পদার্থবিদ্যা বইয়ের সংখ্যা এবং রসায়ন বইয়ের সংখ্যার অনুপাত কত। তাহলে অরিজিনালি ফিজিক্সের বই আর কেমিস্ট্রি বইয়ের সংখ্যার অনুপাত বের করতে দিয়েছে। বোঝা গেল কোশ্চেন, চলে আসো দেখো কি বলেছে, কোথায় গেল, বলছে ফিজিক্সের বই ছিল আর কেমিস্ট্রির বই ছিল। বলছে ফিজিক্সের বই কটা ছিল, 10টা, কেমিস্ট্রি বই কটা ছিল আমি জানি না, আমি ধরলাম এক্সট্রা বই ছিল। আচ্ছা এক একটা ফিজিক্সের বইয়ের দাম হচ্ছে, আমি ধরে নিলাম 1 টাকা করে, তুমি 2 ধরতে পারো, 100 ধরতে পারো, 500 ধরতে পারো, যা ইচ্ছা। এর ডবল হচ্ছে কেমিস্ট্রির বইয়ের দাম, তাহলে এর এক একটা বইয়ের দাম 2 টাকা করে। এর এক একটা বইয়ের দাম 1 টাকা করে হলে কেমিস্ট্রির একটা বইয়ের দাম 2 টাকা। তাহলে 10টা বই কিনতে ফিজিক্সের ক টাকা লাগবে, দেখো তো 10 টাকা লাগবে না, আর কেমিস্ট্রির x খানা বই কিনতে 2x টাকা লাগবে। তাহলে টোটালে কত টাকা লাগবে, 10 + 2x, এটাই তো টাকা লাগবে, এখানে লিখে দিলাম তা 10 + 2x এটাই টাকা লাগবে। অরিজিনাল এটা লাগা উচিত 10টার ফিজিক্সের বই আর
এক্স খানা কেমিস্ট্রি বই কিনতে, কিন্তু কেরানিটা ভুল করে, এটা অরিজিনালে লাগা উচিত ছিল, ঠিক আছে, এটা অরিজিনালটা, আর ভুল করে কি করেছে ও ফিজিক্সের বই আর কেমিস্ট্রি বইয়ের সংখ্যার উল্টা করে দিয়েছে, মানে ফিজিক্সের বই করে দিয়েছে এক্সটা, কেমিস্ট্রির বইয়ের সংখ্যা ধরে নিয়েছে 10টা বিল করার সময়। তাহলে এক্স খানা কেমিস্ট্রির বইয়ের ফিজিক্সের বইয়ের দাম 1 টাকা করে, ফিজিক্সের বই 1 টাকা করে, তো তাহলে এক্সটার দাম পড়ে গেছে এক্স, আর কেমিস্ট্রির বইয়ের দাম 2 টাকা করে, তাহলে 10টা কেমিস্ট্রির বইয়ের দাম পড়ে গেছে 20। তাহলে ওর এখন দাম কত দাঁড়িয়ে গেছে বিলে? এক্স প্লাস 20, এক্স প্লাস 20। তাহলে আমার হওয়া উচিত কত ছিল? 10 প্লাস 2x, হয়ে গেছে ভুল করে কত? এক্স প্লাস 20, এক্স প্লাস 20, এটা হয়ে গেছে ভুল করে। তাহলে ও কতটা কমে গেছে? আগে এটা হওয়া উচিত ছিল, বা এটা হয়েছে, কমে গেছে বা বেড়ে গেছে, যেহেতু কমে যাবে কারণ কোশ্চেনে বলে দিয়েছে 12.5% কমে গেছে, তার মানে হওয়া উচিত ছিল এটা, ও ভুল করে দাম ফেলে দিয়েছে এটা, তাহলে এটা থেকে এটা বাদ দিব, তাহলে এতটাই কমেছে। বোঝা গেল? এটা হওয়া উচিত ছিল দাম, ও ভুল করে দাম এটা বলে দিয়েছে, লিখে দিয়েছে বিলে। তাহলে আমার কমেছে কতটা? বিল কমে গেছে, এটা মাইনাস এটা কমেছে। তাহলে আমি দেখি উপরে করি, উপরে দেখো করছি। বলছে আমার অরিজিনালি হওয়ার কথা ছিল 10 প্লাস 2x, আমি ভুল করে দিয়েছি এক্স প্লাস 20, তাহলে আমার এতটা কমেছে। আচ্ছা, এখানে দিয়েছে পার্সেন্টেজ, তাহলে আমাকে এটাও পার্সেন্টেজে বের করতে হবে, শতকরায় বের করতে হবে। তাহলে শতকরায় আমার তো এটা টোটাল টাকা কমেছে, তাহলে শতকরায় বের করতে গেলে কি করতে হয়? আমি বললাম আমার 100 টাকা অরিজিনালে বিল হয়েছিল, দোকানদার 80 টাকা করে দিয়েছে, তার মানে কত টাকা কমেছে? 20 টাকা কমেছে। তাহলে 100-তে 20 টাকা কমে গেছে, 100 টাকাতে 20 টাকা, 100 টাকা অরিজিনাল বিল হওয়ার কথা ছিল, হয়ে গেছে 80 টাকা, তার মানে 20 টাকা কমেছে। কততে? 80-তে না, 100-তে। 100 অরিজিনালি ছিল, 20 টাকা ছুটে গেছে বা কমে গেছে, তাহলে আমার ভুলটা 100-তে 20 হয়েছে। তাহলে অরিজিনালটা নিচে লিখবো, আর যেটা ভুল হয়েছে সেটা উপরে। তাহলে দেখো তো কত টাকা কমেছে? এত টাকা কমেছে। কততে কমেছে? আমার অরিজিনাল কত হওয়ার কথা ছিল? 10 প্লাস 2x হওয়ার কথা ছিল, তাহলে এততে কমেছে এত, তাহলে 100-তে কত? তাহলে তো আমার শতকরা বেড়ে যাবে, ঠিক আছে, তাহলে 100-তে এত। আচ্ছা, এটা সমানই 12.5 না? এটা সমানই তো 12.5, ঠিক আছে, তাহলে আমি এটা মুছে দিই, এবার আমি এটা ক্যালকুলেশন করে নিই। বাদ দিয়ে দিব উপরে 10 প্লাস 2x, প্লাসে মাইনাসে মাইনাস এক্স, প্লাসে মাইনাসে মাইনাস 20, নিচে হয়ে গেল 10 প্লাস 2x সমান। আচ্ছা, 12.5 মানে কত? 12.5 মানে 25/2, 12 দুগুণে 24, একে 25, তাহলে 25/2। 100টা এদিকে গুণ ছিল, এদিকে আসলো ভাগ হয়ে গেল, 25 দিয়ে 100 কেটে দিলাম, 4 হলো, তার মানে আলটিমেট এদিকে 1/8 দাঁড়ালো। তাহলে কত হচ্ছে দেখো তো, 2x থেকে x বাদ দিলাম x, মাইনাস 20 থেকে 10 বাদ দিলে 10, ক্রস গুণ করে দেবো, 8 দিয়ে এটা গুণ, 1 দিয়ে এটা গুণ, তাহলে 8 দিয়ে গুণ করলে 8x মাইনাস 80 সমান 1 দিয়ে গুণ করে দিই 10 প্লাস 2x। x গুলোকে একদিকে নিয়ে আসি, 8x মাইনাস 2x সমান 10 প্লাস 80, 6x সমান 90, তাহলে x ইকুয়াল টু কত হবে? 90/6, 6 দিয়ে কেটে দিলাম, 6 15 90, তাহলে x এর ভ্যালু দাঁড়ালো 15। আমাকে কি বের করতে দিয়েছে? আমাকে বের করতে দিয়েছে তাহলে ফিজিক্সের বই এবং রসায়ন বইয়ের সংখ্যার অনুপাত কত। x এর ভ্যালু দাঁড়ালো 15, আমি তো ফিজিক্সের বইয়ের সংখ্যা জানি 10টা, আর এক্সটা কি ছিল? রসায়ন বইয়ের সংখ্যা, তাহলে আমার এটারই অনুপাত চেয়েছে স্যার, তাহলে তো হয়েই গেছে সব। আমাকে ফিজিক্সের বই আর কেমিস্ট্রির বই এদের সংখ্যার অনুপাত চেয়েছে। ফিজিক্সের বই কটা ছিল? 10টা, কেমিস্ট্রির বই এক্স এর ভ্যালু কত বেরালো? 15, তাহলে অনুপাত কত হবে? 5 দিয়ে কেটে দিলাম, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, অনুপাত দাঁড়ালো 2:3, তাহলে আমার অ্যান্সার হয়ে গেল 2:3। দেখো 2:3, বোঝা গেছে? বোঝা গেছে স্যার? বোঝা গেছে, খুব সুন্দর অঙ্ক। এসএসসি এমটিএস এসছে দেখো 2021 সাল,
12/10/2021 ইভিনিং শিফটে এসছে। ঠিক আছে, পরীক্ষার কোশ্চেন কিন্তু হয়ে গিয়ে থাকলে পরের অঙ্কে আসবো। তাহলে এটা পরের অঙ্কে আসি। 16 নম্বর দেখো, বলেছে দিনেশের মাসিক আয় এবং ব্যয়ের অনুপাত 17:14। তার মানে ও যদি 17 টাকা ইনকাম করে তাহলে 14 টাকা ব্যয় করে, ভালো কথা। তার মাসিক সঞ্চয় 12,000 টাকা। আচ্ছা, আয় ব্যয়ের অনুপাত দিয়ে দিয়েছে আর টোটাল সঞ্চয় বলে দিয়েছে। যদি তার মাসিক আয় 10,000 টাকা বৃদ্ধি পায় এবং ব্যয় 2,000 টাকা হ্রাস পায়, তাহলে আয় ব্যয়ের অনুপাত কত? এটা তো একদম পাতি অঙ্ক। আচ্ছা দেখো, দিনেশের ইনকাম, আয় এবং ব্যয় এক্সপেন্ডিচারের অনুপাত বলে দিয়েছে কত? 17:14। দিনেশ 17 টাকা ইনকাম করলে 14 টাকা খরচ করে, ব্যয় করে। তাহলে কত টাকা সেভিংস করবে? কত টাকা দেখো তো, 17 টাকা ইনকাম করছে, তার মধ্যে 14 টাকা ব্যয় করে দিচ্ছে, তাহলে এর সেভিংস কত টাকা হবে? 3 টাকা না? 17 থেকে 14 বাদ দিয়ে দেখিয়ে দিই, 17 - 14, 3, এটাই তো হবে। 17 টাকা ইনকাম করছে, 14 টাকা খরচ করছে, তাহলে ওর সঞ্চয় হচ্ছে 3 টাকা। 3 টাকা সঞ্চয় হচ্ছে। তো কোশ্চেনে বলেছে না সঞ্চয় হচ্ছে 12,000 টাকা, তাহলে আমি এখানে বলতে পারি না 3 = 12,000। আচ্ছা, 3 = 12,000 হলে 1 সমান কত হবে? 1 সমান হচ্ছে 12,000 ডিভাইডেড বাই 3, তাহলে 3 দিয়ে কেটে দেবো 4,000, তাহলে 1 সমান 4,000। বোঝা গেল? আচ্ছা, তাহলে 1 সমান 4,000। এবার কি বলেছে? যদি তার মাসিক আয় 10,000 টাকা বৃদ্ধি পায় এবং ব্যয় যদি 2,000 টাকা হ্রাস পায়, তাহলে আয় এবং ব্যয়ের অনুপাত কত হবে? ভালো কথা, দেখো তো। আচ্ছা, 1 সমান 4,000 পেয়ে গেছি, তাহলে আমি এখান থেকে ওর ইনকাম বের করতে পারবো না? 1 সমান 4,000 হলে 17 সমান কত হবে? 17 × 4,000, 4 × 17 = 68, তাহলে 68,000 টাকা হয়ে গেল তার আয়। তার ব্যয় কত হবে? 14 ছিল, তাহলে 1 সমান 4,000 হলে 14 সমান কত হবে? 14 × 4,000, 4 × 14 = 56, তাহলে 56,000 টাকা হয়ে গেল তার ব্যয়। তার আয় পেয়ে গেছি 68,000, তার ব্যয় পেয়ে গেছি 56,000। এবার কি বলছে? যদি তার আয় 10,000 বৃদ্ধি পায়, তাহলে আয় এখন ওর কত? আয় 68,000 ছিল, 68,000 ছিল, 10,000 টাকা আরো বৃদ্ধি পেয়ে গেছে, তাহলে এখন আয় দাঁড়ালো কত? তাহলে 78,000 টাকা। ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলেছে? ব্যয় যদি 2,000 টাকা হ্রাস পায়, ব্যয় 2,000 টাকা হ্রাস পাবে, তাহলে ব্যয় কত হয়ে যাবে? ব্যয় আগে ছিল 56,000 টাকা, এখন ওর 2,000 টাকা হ্রাস পেয়ে গেল, তাহলে কত দাঁড়ালো ব্যয়? 54,000 টাকা। তাহলে কি বলেছে? আমাকে বের করতে দিয়েছে আয় ও ব্যয়ের নতুন অনুপাত কত। তাহলে আমাকে আয় পেয়ে গেছি, ব্যয় পেয়ে গেছি, অনুপাত চেয়েছে, তাহলে অনুপাত কত হবে? 78,000 অনুপাত 54,000, তাই তো? 3টা শূন্য 3টা শূন্য কেটে দিলাম, 6 দিয়ে কাটা যাচ্ছে, দেখো 6 × 13 = 78, 6 × 9 = 54, তাহলে আমার অনুপাত দাঁড়িয়ে গেল 13:9, 13:9। দেখো 13:9 কোথায় আছে? অপশন নাম্বার বি, 13:9। বোঝা গেল স্যার? বোঝা গেছে। থাকবে এই পর্যন্তই, এই পর্যন্তই থাক, অনেকটা টাইম হলো, চলো এই পর্যন্তই থাক। 16 পয়েন্ট হলো, আর একটা ক্লাস করব, তাহলে আমাদের অনুপাত সমানুপাত কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, নেক্সট আমরা কি করব? নেক্সট আমরা মিশ্রণে আসব, মিশ্রণটা করে নেব, তারপরে দেখা যাক কি করা যায়। আমরা নেক্সট মিশ্রণ শুরু করব, আর একটা ক্লাস হলেই আমাদের অনুপাত সমানুপাত কমপ্লিট হয়ে যাবে। এবার আমরা মিশ্রণ শুরু করব। কেমন? করতে থাকো, ভালো করে প্র্যাকটিস করো। ঠিক আছে।